আপনি কে? দেখছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন। কি ব্যাপার? কোথায় যাবেন আপনি? না, অফার করেছিলেন আমি আর খাইনি। তাও কি হবে সময় নষ্ট করে? দাদামশাই, একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছে। শিবনাথ এটা একেবারেই আশা করেনি। গলাটা যথাসম্ভব অকম্পিত রেখে বলল, ওটা এই বাড়িতেই রেখেছেন? সেটা ভালো করেননি, কোনো ব্যাংকের লকারে রাখা উচিত ছিল। নাও শিবনাথ, আগে গরম গরম খেয়ে নাও, তারপর কথা হবে। আমি এসেছি ঠাকুরপো, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আলমারিটা খুলে দিয়েছি শিবনাথ, বুদ্ধ মূর্তিটা দেখে নাও। এই কাহিনীর সমস্ত চরিত্র লেখকের কল্পনাপ্রসূত। মৃত বা জীবিত ব্যক্তি তথা স্থান, কাল, পাত্র বা কোনো ঘটনার সহিত মিল সম্পূর্ণরূপে কাকতালীয়। এই কাহিনীর বিষয়বস্তু শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। ধর্মীয় বা সামাজিক ভাবাবেগের ঊর্ধ্বে গিয়ে শ্রোতারা এটিকে নিছক গল্প হিসেবেই গ্রহণ করবেন বলে আশা রাখে টিম স্টেথোজেনেসিস। বাংলা সাহিত্যের এক স্বতন্ত্র কণ্ঠস্বর মনোজ সেন। 1940 সালে জন্ম। ছেলেবেলা ও কৈশোর কেটেছে কলকাতার বেলেঘাটায়। এরপর ইঞ্জিনিয়ারিং পড়াশোনা ও চাকরির পাশাপাশি চলেছে নিরবচ্ছিন্ন লেখালেখি। রোমাঞ্চ সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর গল্প। শিশু থেকে প্রাপ্তবয়স্ক সব বয়সের পাঠকের জন্যই তাঁর কল্পনার জগৎ সমান আকর্ষণীয়। আমাদের আজকের গল্পে ব্রজকিশোরের চরিত্রে অভিনন্দন, সুকুমারের চরিত্রে আদিত্য, অন্নপূর্ণার চরিত্রে আদ্রিতা, বিষ্ণু ও হরিশঙ্করের চরিত্রে অভিজিৎ, বৌদির চরিত্রে স্পন্দিতা, কমলার চরিত্রে অঙ্কিতা, গল্পকথনে আকাশ, শিবনাথের চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি অনুভব। শুরু হচ্ছে সমাপ্তি। বাগবাজারে বিমলকুণ্ডু স্ট্রিটে সকালবেলা কাগজ আসে 6:30 থেকে 7টার মধ্যে। ব্রজকিশোর বাবু ঠিক 7টায় কাগজ নিয়ে রোয়াকে বসেন, ওঠেন 8টায়। গভীর মনোযোগ দিয়ে আগাবাস্তলা পড়েন। সেই সময় কোনো রকম গোলযোগ হলে খুব বিরক্ত হন। সেদিন কিন্তু তিনি কোনো মতেই মনঃসংযোগ অক্ষুণ্ণ রাখতে পারছিলেন না। তার কারণ তিনি রোয়াকে এসে বসা পর্যন্ত দেখছেন যে একজন মাঝবয়সী ভদ্রলোক উল্টো দিকের ফুটপাথে 16 নম্বর বাড়িটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। মতলবটা কি? ব্রজকিশোর বাবুর বাড়ি 10 নম্বর, মাঝে মাত্র 2টো বাড়ি। লোকটির পরনে কালো প্যান্ট আর সাদা রঙের শার্ট, হাতে একটা পোর্টফোলিও ব্যাগ। হয় উকিল, নয়তো বাড়ির দালাল। 16 নম্বর সম্পর্কে কিছু জানবার থাকলে তাকে এসে জিজ্ঞাসা করলেই পারেন। তা তো নয়, রাস্তা দিয়ে যে লোকজন যাচ্ছে তাদেরও সঙ্গে কোনো কথা বলছেন না। ব্যাপারটা কি? অমন করে সারাদিন দাঁড়িয়েই থাকবেন নাকি? শেষ পর্যন্ত আর কৌতূহল দমন করতে না পেরে ব্রজকিশোর বাবু লুঙ্গি সামলে রোয়াক থেকে নেমে রাস্তা পার হয়ে লোকটির কাছে গিয়ে উপস্থিত হলেন। আপনি কে? দেখছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন। কি ব্যাপার? কোথায় যাবেন আপনি? ভদ্রলোক অত্যন্ত বিনয়ী, লজ্জিতভাবে বললেন, না মানে হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আমার এমনভাবে দাঁড়িয়ে থাকাটা বেশ দৃষ্টিকটু হচ্ছে। আমার নাম সুকুমার হালদার, আমি শেয়ার কেনাবেচা করে থাকি।
আসলে আমি যেতে চাই 16 নম্বর বিমল কুণ্ডু স্ট্রিটে। ওই বাড়িটাই তো 16 নম্বর বিমল কুণ্ডু স্ট্রিট, তাই না? কিন্তু একটা গোলমাল হচ্ছে। গোলমাল? কিসের গোলমাল? না মানে আমি যার সঙ্গে দেখা করতে চাই তার নাম শ্রী হরিশঙ্কর রায়বর্মন, অথচ কেটে লেখা আছে অধীরচন্দ্র বসাক। এখানে আসবার আগে 2-4 জন ভদ্রলোককে জিজ্ঞাসা করেছিলাম, সকলেই বললেন 16 নম্বর বসাক বাড়ি। তাই এখানে ওই বাড়ি থেকে কারোর বেরোবার অপেক্ষা করছিলাম। হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করলেই নিশ্চিত হওয়া যেত যে আমি যে ঠিকানাটা পেয়েছি সেটা ঠিক না ভুল। ব্রজকিশোরবাবু মৃদু হেসে বললেন, আপনি ঠিক ঠিকানাই পেয়েছেন। এই বাড়িটা কিছুদিন আগে পর্যন্ত অধীরচন্দ্র বসাকের বংশধরদেরই ছিল। তিনি প্রায় 100 বছর আগে বাড়িটা বানিয়েছিলেন। তার বর্তমান বংশধরদের এত পুরনো সাবেকি ডিজাইনের বাংলা টাইপের বাড়ি পছন্দ ছিল না, তাই বছরখানেক আগে বাড়ি বিক্রি করে তারা নিউ আলিপুরে ফ্ল্যাট কিনে চলে গেছেন। এখন যিনি মালিক তার নাম হরিবাবুই বটে। তিনিও গেটের নেম প্লেটটা আর পাল্টাননি, আর পাড়ার লোকরাও এতদিনে অভ্যস্ত পোশাক বাড়ির নামটা চালিয়ে যাচ্ছে। কাজেই আপনি স্বাচ্ছন্দ্যেই বাড়িতে যেতে পারেন। সুকুমার হালদার হাসলেন। আগে হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। তবে যদি কিছু মনে না করেন তো আপনাকে আর একটু বিরক্ত করতে পারি? কি ব্যাপারে? মানে এই হরিশঙ্কর রায়বর্মন বাবু সম্পর্কে আপনি কিছু জানেন? শুনেছি উনি খুব বড় লোক, তার উপর ভীষণ রাশভারী। ওকে আমার ক্লায়েন্ট করতে পারলে আমার খুব সুবিধে হতো। কাজেই ওর সঙ্গে কথাবার্তা বলবো বলে এসেছিল। তবে এ বিষয়ে একেবারে কিছু না জেনে কথা বলতে যেতে একটু নার্ভাস লাগছে। আপনি যদি এ বিষয়ে আমাকে কিছু বলে দেন, এই আর কি। বুঝতে পেরেছি। আপনি আমার বাড়ির রোয়াকের ছায়া এসে বসুন। রোদটা বাড়ছে তো। হরিবাবু সম্পর্কে যতটুকু জানি আপনাকে বলবো। এই হরিশঙ্কর বাবুরা ত্রিপুরার লোক। ওনার পৈতৃক বাড়ি আগরতলায়, মেলার মাঠের পাশে। এ পাড়ায় বাড়িটা কিনে এখানে আসেন বছর 5 আগে। পরিবার বলতে উনি আর ওনার স্ত্রী। ওনার স্ত্রীর নাম বোধহয় অন্নপূর্ণা। ওনারা বড় লোক না গরিব লোক তা আমি জানি না, তবে এটা জানি যে ওনারা অত্যন্ত সজ্জন আর শ্রদ্ধেয়। দুজনের কেউই কালগপ্প করতে ভালোবাসেন না, তবে দুজনের ব্যবহারে এমন একটা আভিজাত্য আছে যে ওনাদের সঙ্গে থেবড়ে বসে পরনিন্দা পরচর্চা করার কথা কেউ চিন্তাই করতে পারে না। দুঃখের কথা, হরিবাবু ইদানিং বেশ অসুস্থ হয়ে পড়েছেন। তা অবশ্য হতেই পারেন, বয়স তো আর কম হলো না, 90 পার হয়ে গিয়েছে। চোখে একেবারেই দেখতে পান না, আর তাছাড়া নানা রকম বার্ধক্যজনিত রোগ, প্রায় শয্যাশায়ী হয়ে গেছেন। তবে ওনার স্ত্রী 80 পেরিয়েও বেশ শক্ত সামর্থ্য আছেন। দুজনেরই মাথা এখনো বেশ পরিষ্কার। ওর ছেলেপুলে? ওনার বোধহয় একটাই ছেলে, সে মনে হয় বিদেশে থাকে। আমি একবার ওকে জিজ্ঞেস করেছিলাম, এত বড় বাড়িতে একটি মাত্র মাঝবয়সী কাজের মেয়ে কমলার বর্ষায় থাকতে ভয় লাগে কিনা। অন্তত একজন দারোয়ান তো রাখাই যায়। তা উনি বললেন যে ওনাদের ছেলে থাকতে ভয়ের কোনো কারণ নেই। অথচ মজা কি জানেন, সেই ছেলেকে গত 5 বছরে আমরা মানে পাড়ার লোকরা কোনোদিনই দেখিনি। সে কখনো বাবা মাকে দেখতেই আসে না। তাই আমাদের সকলের ধারণা যে সেই ছেলে বিদেশে থাকে এবং এত বড় চাকরি করে যে ছুটি পায় না। ওখান থেকে এই হরিবাবুদের নিরাপত্তার ব্যাপারটা নিশ্চিত করে আর কি। আচ্ছা, উনি কখনো বার্মা, মানে আজকাল যাকে মিয়ানমার বলে, সেখানে ছিলেন? একদিন কথায় কথায় বলেছিল বটে,
যে বার্মায় ওনার শ্বশুর বাড়ি। ওনার স্ত্রী ওখানেই জন্ম, ওখানেই পড়াশুনো। তবে আপনি তো অনেক কিছু জানেন দেখছি। না না, ও কিছু নয়। ওনার শেয়ারের ব্যাপারে খোঁজ খবর করতে গিয়ে দেখেছি ওর স্ত্রীর নামে শেয়ারগুলো বার্মার এক দালালের থ্রু দিয়ে কেনা। আর মানে উনি কি খুব গিফটি টাইপের? জানি না মশাই, তবে আমাদের পুজো বা পাড়ার কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে ভালোই চাঁদা দেন এবং সন্তুষ্ট চিত্তেই দেন। শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন, উনি আগরতলা ছেড়ে একেবারে শেষ বয়সে এখানে এলেন কেন? দেখুন, এরম ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করার দুঃসাহস আমার কোনোদিনই হয়নি। কাজেই আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। সুকুমার হালদার তার স্বভাবসিদ্ধ বিনয়ের সঙ্গে বললেন, ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আমার খুব উপকার করলেন আপনি। ধন্যবাদ। সুকুমার হালদার বসাক বাড়িতে ঢোকার পরেও ব্রজকিশোরবাবু রুয়াকে বসেই রইলেন। বোধ হয় সুকুমার কতক্ষণও বাড়িতে টিকে থাকতে পারে সেইটাই দেখবার জন্য। সুকুমার তাকে হতাশ করেননি। মিনিট 15-র মধ্যেই বেজার মুখ করে কপালের ঘাম মুছতে মুছতে তাকে বেরিয়ে আসতে দেখা গেল। ব্রজকিশোর বাবুকে দেখে ম্লান হেসে বললেন, পাত্তা দিলেন না। আমি ডিটেলসে কিছু বলে উঠবার আগেই জানিয়ে দিলেন যে ওনার সমস্ত সম্পত্তির ম্যানেজমেন্টের ভার ফক্স অ্যান্ড ঘোষালের উপর দেওয়া আছে। কাজেই আমার বাক্য ব্যয় করে কোনো লাভ নেই। ঠিকই, কোথায় ফক্স অ্যান্ড ঘোষাল আর কোথায় আমি? পত্র পাঠুটে চলে এসেছি। ভালোই করেছেন। মিসেস চা খাওয়াননি? না, অফার করেছিলেন, আমি আর খাইনি। তাও কি হবে সময় নষ্ট করে? এই ঘটনার 2-3 দিন বাদে পাড়ার পার্কে বৈকালিক ভ্রমণ সেরে বাড়ি ফিরছিলেন ব্রজকিশোর বাবু। তখন সন্ধে হয়ে এসেছে। দিনের আলোটি পশ্চিম আকাশে তখনও গড়িমসি করছে। যাওয়ার একেবারেই ইচ্ছে নেই। সেই আলোয় দূর থেকে দেখলেন যে সুকুমার হালদার একটি লোককে 16 নম্বর বাড়িটা দেখিয়ে দিয়ে ভয় ভয় এদিক ওদিক তাকিয়ে হনহন করে হেঁটে বড় রাস্তার দিকে চলে গেল। ব্রজকিশোর বাবুর ব্যাপারটা একেবারেই ভালো লাগলো না। তার মনে হলো যেন সুকুমার হালদার পালিয়ে গেল। কেন? তার উপরে তার সঙ্গে লোকটির চেহারাও কেমন যেন সন্দেহজনক। লোকটির বয়স 50-এর কাছাকাছি, তার বেশিও হতে পারে। মোটাসোটা শরীর, চোখে বাহারে ফ্রেমের চশমা, কানের তলা পর্যন্ত ঝোলা মোটা ঝুলপি, মাথায় চকচকে কালো চুল, অ্যালবার্ট কাটা, পরনে সবুজ রঙের প্যান্ট আর বড় বড় লাল ফুলের ছাপওয়ালা হাওয়াই শার্ট, বাঁ হাতে একটা মোটা ফাইল। তার বয়সের সঙ্গে একেবারেই বেমানান চ্যাংড়া ছেলেদের ভঙ্গিতে হেঁটে রাস্তা পার হয়ে লোকটি 16 নম্বরের গেট খুলে ভেতরে ঢুকে গেল। ব্রজকিশোর বাবু চিন্তিতভাবে বাড়িতে ঢুকে কাজের মেয়ে বিনুকে ডেকে বললেন, রুয়াকে একটা ইজি চেয়ার আর বিকেলের জলখাবারটা দিয়ে যেতে। পাড়ায় একটা সন্দেহজনক ব্যাপার ঘটতে যাচ্ছে। হয়তো পুলিশ টুলিশ ডাকতে হতে পারে। এখন কি ঘরে বসে টিভি দেখা উচিত? নজর তো রাখতেই হবে। কাজেই রোয়াকেই আজকের সন্ধেটা কাটাতে হবে মনে হচ্ছে। আর তার জন্য যদি অনেকক্ষণ বসেও থাকতে হয় তা তিনি থাকবেন। ষোলো নম্বরের সদর দরজা খুলে দিল কমলা। তার মুখ দেখে একবারও মনে হলো না যে এই সময় একজন অতিথিকে দেখে সে বিন্দুমাত্র আশ্চর্য হয়েছে। দরজা খুলে হাসি মুখে নবাগতকে ভেতরে নিয়ে গেল। বাড়িটা একটা বড় উঠোনের চারদিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। পরপর ঘর। কমলা পথ দেখিয়ে
শিবনাথকে হরিশঙ্করের শোবার ঘরে নিয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে বলল, দাদামশাই, একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছে। একটি প্রকাণ্ড পালঙ্কের একপাশে সাদা সুতির চাদর মুড়ি দিয়ে হরিশঙ্কর রায় বর্মন শুয়েছিলেন, চোখে মোটা ফ্রেমের কালো চশমা। উঠে বসে বললেন, কে? অতিথি ঘরের ভেতরে ঢুকে এলো, বলল, নমস্কার জেঠামশাই, আমার নাম শিবনাথ, শিবনাথ তরফদার। আপনার কি আমাকে মনে পড়ে? মনে পড়ে। তুমি আগরতলায় থাকো বা থাকতে, তোমার একটা ট্রাভেল এজেন্সি ছিল না? যতদূর মনে পড়ে তার নাম ছিল গ্র্যান্ড ওয়ার্ল্ড ট্রাভেলস। আমি এখন আর আগরতলায় থাকি না জ্যাঠামশাই। আপনি কলকাতায় চলে আসার মাস 6 আগে আমি এখানে চলে আসি। এখান থেকেই গ্র্যান্ড ওয়ার্ল্ড ট্রাভেলস চালাই। তবে আপনার দেখছি দারুণ মেমোরি, পুরনো দিনের প্রায় সব কথাই মনে আছে দেখছি। আমার চোখ দুটো চলে যাবার পর দেখছি আমার স্মৃতিশক্তি খুব বেড়ে গেছে। তা শিবনাথ, তুমি কি আমার কৌশল সংবাদ নেবার জন্য এখানে এসেছ, নাকি অন্য কোনো দরকার আছে? জানলার বাইরে তখন রাত ঘনিয়ে আসছে। প্রকাণ্ড ঘরটার কোনায় কোনায় অন্ধকার জমাট বেঁধে উঠছে। শিবনাথের কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। অথচ শিবনাথ ভয় পাওয়ার লোক নয়। জীবনে সে কাউকে বা কোনো কিছুকে কখনো ভয় পায়নি। 2-5টা যে খুনটুন করেছে সেসব কোনো ব্যাপারই নয়। একবার একটি মেয়েকে ধর্ষণ করে গলা টিপে মেরে তার পাশে শুয়ে সারা রাত ঘুমিয়ে ভোর রাত্রে হৃষ্টচিত্তে বাড়ি ফিরে গেছে, কোনো অসুবিধে হয়নি। কিন্তু আজ তার শরীর আর মন দুই বলছে এ বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। এর জমাট বেঁধে আসা অন্ধকারের মধ্যে কোথাও একটা ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে। তবে খামোখা ভয় পেলে তো চলবে না। অনেক টাকার ব্যাপার। পকেট থেকে একটা ছোট্ট কিন্তু শক্তিশালী টর্চ বের করে ঘরের দেওয়াল আর ছাদটা দেখে নিল শিবনাথ। না, কোথাও কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো নেই। এর একমাত্র ছেলে তো বছর 6 আগেই মরে গেছে। তাহলে বোধহয় অন্য কেউ বিদেশে বসে এদের ওপর নজর রাখে, তাকেই উনি ছেলের মতো দেখেন। কিন্তু নজর রাখে কি করে? আর ওই যে কাজের মেয়েটি যেন কেমন ঠিক বোঝা গেল না, কিন্তু খটকা একটা আছে। সে দরজা খুলে দিয়ে এমনভাবে হাসলো যেন এই সময় শিবনাথের আশাটা সে আশাই করেছিল। কেন? তবে কি কেউ তাকে খবর দিয়ে রেখেছে? কে দেবে? একমাত্র সুকুমার ছাড়া তো কেউ হতে পারে না। এটা তো সুকুমার ঠিক কাজ করেনি। তবে হরিবাবুর কথা শুনে বোঝা যাচ্ছে যে তিনি কিছু সন্দেহ করেননি। এইসব ভাবতে ভাবতে শিবনাথ অন্যমনস্কভাবে বলল, আপনাদের কুশল সংবাদ তো আছেই, কাজের কথাও আছে। আমার এই বয়সে আবার কুশল সংবাদ কি? বেঁচে যে আছি সেটাই তো কুশল সংবাদ। তা তো বটেই। তবে দেশ ছেড়ে এই শেষ বয়সে এখানে এলেন কেন? নিশ্চয়ই ট্রিটমেন্টের জন্য।
সেটাই আসল কারণটা ঠিক, তবে আরো একটা কারণ আছে। তোমাকে বলতে দ্বিধা নেই, তুমি তো আমার দেশের লোক। কত বছরের পরিচয় বলো তো? আজ্ঞে তা অনেক বছর হলো। কারণটা যদি বলেন। তুমি কি জানতে যে আমাদের বাড়িতে একটা মহামূল্যবান জিনিস আছে? সেটার ওপরে যদি কারো নজর পড়ে তাহলে আগরতলার মতো খোলামেলা শহরে সেটাকে বাঁচিয়ে রাখা আমার পক্ষে সম্ভব হতো না। তাও যদি আমার ছেলেটা আমার সঙ্গে থাকতো তাহলে একটা ভরসা ছিল। কেন যে ঘর ছেড়ে চলে গেল, আমি ওকে ত্যায্য পুত্র করেছি। সে যাকে এখন এই 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 জিনিসটা কলকাতায় নিয়ে এসেছি। কোনো বিদেশি মিউজিয়ামে বিক্রি করে দেবার ইচ্ছে আছে। আমার অ্যাটর্নি ফক্স অ্যান্ড ঘোষালের উপরে সেই ভার দিয়েছি। ওরা চেষ্টা করছে, তবে জানোই তো এসব ব্যাপারে সময় লাগে। শিবনাথ এটা একেবারেই আশা করেনি। গলাটা যথাসম্ভব অকম্পিত রেখে বলল, কোন মূল্যবান জিনিস আমি তো জানি না। জানেনই তো এইসব ব্যাপারে আমার আবার তো কোনো ইন্টারেস্ট নেই। তুমি জানো না? না, এটা একটা সোনার বুদ্ধ মূর্তি। সারা গায়ে চুনি মানে রবি, পান্না আর হীরের কারুকার্য। ইঞ্চি 10 উঁচু। এখন এটার বাজারে দাম হবে কয়েকশো কোটি টাকা। অথচ মজা কি জানো? আজ থেকে প্রায় 65 বছর আগে যখন আমার শ্বশুর মশাই তার মেয়েকে মানে আমার স্ত্রীকে বিয়েতে যৌতুক দিয়েছিলেন, তখন বার্মায় এর দাম ছিল মাত্র কয়েক হাজার টাকা। আমাদের বসবার ঘরে একটা কাচের আলমারিতে চিনি মাটির পুতুল টুতুলের সঙ্গে সাজানো ছিল। এটা নিয়ে কেউ মাথা ঘামাতো না। সবাই জানতো কতগুলো ছোট কাচের স্টোন বসানো, সোনালি রং করা একটা সস্তার মূর্তি। কয়েক কোটি টাকা? বলে কি? এ জানলে তো আরও একটু তৈরি হয়ে আসা যেত। এই সুকুমার হালদারটা একদম অপদার্থ। কোথায় কোটি টাকার অ্যান্টিক আর কোথায় লাখ টাকার শেয়ারের কাগজ। ইডিয়েট! কালকে লাথি মেরে ব্যাটাকে তাড়াতে হবে। শিবনাথ মনে মনে সমস্ত প্ল্যানটা ঝটপট ঢেলে সাজাতে শুরু করলো। হরিশঙ্কর তখন বলে চলেছেন, এটা যে আসলে কি সেটা আমি জানতে পারি ওই রামপ্রসাদ গুপ্তার কাছ থেকে। রামপ্রসাদকে তো চেনই, ওই চারিপাড়া পোস্ট অফিসের কাছে ওর গয়নার দোকান। ওকে একটা সোনার হার বানাতে দিয়েছিলাম। আমাদের বাড়িতে এসেছিল সেটা ডেলিভারি দিতে।
আমার স্ত্রী তখন বসবার ঘরে বসে কাচের আলমারির জিনিসগুলো সেন্টার টেবিলের উপরে রেখে পরিষ্কার করছিলেন। হরিশঙ্কর আরও কিছু বলতেন, কিন্তু তার আগেই শিবনাথ বাধা দিয়ে বলল, সেটা এখন আছে কোথায়? ফক্স অ্যান্ড ঘোষালের অফিসে? তুমি কি পাগল নাকি? এই জিনিস কি অন্যের হেফাজতে রাখা যায়? এমনিতেই তো কলকাতাতেই জানাজানি হয়ে গেছে। গত 3 মাসে 2 জন এসেছিল ওটা চুরি করতে, পারেনি। ভাগ্যিস কমলা ছিল, এমন চেঁচামেচি জুড়ে দিল যে পালিয়ে গেল। ওটা এই বাড়িতেই রেখেছেন? সেটা ভালো করেননি। কোনো ব্যাংকের লকারে রাখা উচিত ছিল। তা তো ছিলই, কিন্তু যা দিনকাল পড়েছে, আমি এখন ব্যাংকওয়ালাদেরও বিশ্বাস করি না। তাছাড়া ব্যাংকে দৌড়দৌড়ি করবে কে? ছেলেটা চলে যাবার পরই আমার চোখ দুটো গেল। কেন যে ছেলেটা এমন ভাবে চলে গেল? আমি তোর বিদেশ যাওয়া নিয়ে তেমন ভাবে কোনো আপত্তি করিনি কোনোদিন। আর কোনোদিনও যোগাযোগও করলো না। এখন আমার ভরসা বলতে আমার জ্যাঠতুতো ভাইয়ের ছেলে, সে শিকাগোতে থাকে। সেই আমাদের খোঁজ খবর নেয়। শিবনাথ ঠোঁট টিপে হাসল, ভাবল, যাক, ঠিকই অনুমান করা গেছিল। ছেলের ব্যাপারটা তাহলে এই। তারপর বলল, সত্যি বিষ্ণুর চলে যাওয়াটা আমার কাছেও একটা বিরাট রহস্য। আমরা যখন শিলং থেকে চেরাপুঞ্জি যাই, তখন ওর এই মতলবের কথা গুণাক্ষরেও টের পাইনি আমি। চেরাপুঞ্জি পৌঁছে তারপর দিনই মাঝরাত্রে ট্যাক্সি ডেকে চলে গেল। হোটেলের রিসেপশনে বলে গেল শিলং এয়ারপোর্টে যাচ্ছি, একটা এমার্জেন্সি দরকার আছে। আমাকে কিছু বলেও গেল না। এই গল্পটা তুমি আমাকে আগেও বলেছ। শিবনাথ বুঝতে পারল না যে কথাটার মধ্যে কোনো শ্লেষ আছে কিনা। তার মনে হলো শ্লেষ বোধহয় নেই। বুড়ো যেরকম গড়গড় করে সব গোপন কথা বলে যাচ্ছে, তাতে বিষ্ণু শঙ্করের সপরিবারে হাপিস হয়ে যাওয়ার পেছনে তার কোনো যোগ আছে সেরকম সন্দেহ তার থাকতেই পারে না। তবে তখন আর সেসব চিন্তা করবার সময় নেই। তার মনের ভেতরে ভয়টা আরও চেপে বসেছে। তার অন্তরাত্মা বলছে যত তাড়াতাড়ি হয় কাজ শেষ করে এখান থেকে পালাতে হবে। তাই এক্ষুনি জানতে হবে যে মালটা বাড়ির কোথায় আছে। বুড়ো যখন ব্যার করে সব কথাই বলে যাচ্ছেন, তখন এ কথাটাও বলবেন বলেই মনে হয়। এ ঘরে তো সিন্দুক টিন্দুক নেই, থাকার মধ্যে হলদে রঙের একটা কাঠের দেওয়াল আলমারি। তবে কোথায় সেটা যদি না বলেন, তখন অন্য রাস্তা বের করতে হবে। ঠিক এই সময় হরিশঙ্কর বললেন, কি শিবনাথ, ঘরে আছো নাকি? কিছু ভাবছ? চুপচাপ কেন? কি ভাবছি সেটা আপনাকে বললে আপনি আমার উপরে অসন্তুষ্ট হবেন। ভাববেন আমি অনধিকার চর্চা করছি।
কি যে বলো, অনধিকার চর্চা আবার কি? তুমি নিশ্চিন্তে বলো, কি ভাবছিলে? আমি ভাবছিলুম আপনার সিকিউরিটির কথা। দেখুন, আপনার কথা শুনে আমার মনে হলো আপনি খুব সাবধানী লোক। তার মানে ওই মূর্তিটা আপনি যথাসাধ্য নিজের হাতের কাছে রাখবেন, অথচ এ ঘরে ওই একটা কাঠের দেয়াল আলমারি ছাড়া আর কোনো রাখবার জায়গা দেখছি না। এটা ঠিক হচ্ছে না। অন্তত একটা লোহার সিন্ধুক রাখা উচিত। আপনি যদি বলেন তাহলে আমি ছোট দেখে একটা কিনে এনে দিতে পারি। আরে না না না, তার কোনো দরকার হবে না। ওটা একটা যে সে কাঠের আলমারি ভেবো না। 2 ইঞ্চি মোটা লোহা কাঠ, ভেতরে 1 জ মোটা স্টিলের লাইনিং দেওয়া। ওটার উপর কামানের গোলা মারলেও ওটা টসকাবে না। তাহলে এখন প্রশ্ন, আলমারির চাবিটা কোথায়? সেটা জানতে পারলে 3 জনকেই খুন করে আলমারি খুলে মূর্তি নিয়ে বেরিয়ে যেতে 5 মিনিটও লাগবে না। হরিশঙ্কর যেন প্রশ্নটা আঁচ করেই বললেন, ওটা খোলাও খুব সহজ ব্যাপার নয়। 2টো চাবি লাগে খুলতে, একটার পর একটা। তবে কোনটার পর কোনটা সেটা জানেন একমাত্র তোমার জেঠিমা। তুমি তো জানো নিশ্চয়ই যে তিনি একজন খুব কঠিন ধাতুর মহিলা। মরে গেলেও কাউকেই সেই গোপন তথ্যটি জানাবেন না। শিবনাথ প্রায় বলেই ফেলেছিল যে সেটা পরে দেখা যাবে। ভাগ্যক্রমে ঠিক সেই সময় কমলা নিঃশব্দে ঘরে ঢুকে একটা ট্রেতে 1 প্লেট লুচি আর 1 বাটি কষা মাংস এনে শিবনাথের চেয়ারের পাশে একটা ছোট টেবিলের উপর ঠপ করে রাখল। শিবনাথ চমকে উঠে ঘুরে বসতে গিয়ে তার হাতটা কমলার হাতের সঙ্গে লেগে গেল। কমলার হাতটা বরফের মতো ঠান্ডা। শিউরে উঠল শিবনাথ, কিন্তু আর কিছু ভাববার আগেই কমলা মিষ্টি হেসে বলল, এটা কে নিন, দিদিমা আপনার জন্য বানিয়েছে। লুচি মাংস এনেছ? নাও শিবনাথ, আগে গরম গরম খেয়ে নাও, তারপর কথা হবে। খাবারটা এতটাই লোভনীয় যে কার হাত ঠান্ডা কার হাত গরম সেসব বিচার করবার মতো সময় তখন শিবনাথের নেই। খাওয়াটা তো চটপট সেরে নেওয়া যাক। শিবনাথের খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে, হঠাৎ দরজার কাছে অন্নপূর্ণার গলা শোনা গেল। কি খেয়েছে? খেয়েছে। শিবনাথের ভুরু দুটো কুঁচকে গেল। খেয়েছে? খেয়েছে মানে কি? লুচি মাংস না কোনো ঢপ? ঢপ হলে কিসের ঢপ? এই বুড়ো বুড়ির মনে কি কোনো অভিসন্ধি আছে? তা যদি হয় তবে তো আর দেরি করা চলে না, এক্ষুনি অ্যাকশন নিতে হবে। ঠিক এই সময় হরিশঙ্কর বললেন, অনু, শিবনাথ বুদ্ধ মূর্তিটা একবার দেখতে চায়, ওকে একবার দেখাও না। শিবনাথ চেয়ার ছেড়ে উঠছিল, আবার বসে পড়ল। কার মুখ থেকে উঠেছে আজ? সবকিছুই যে না চাইতেই হাতে এসে যাচ্ছে। কোনো খুন খারাপির তো দরকারই নেই। মূর্তিটা একবার হাতে এলে আর ঠেকায় কে? সোজা দরজা খুলে বেরিয়ে গেলে কেউ আটকাতে পারবে? যদি কেউ আটকাতে আসে তবে তার অত্যই শেষ রজনী। ওই কাজের মেয়েটি যদি চেঁচাতে যায় তখন তার চেঁচানি চিরকালের জন্য বন্ধ করে দেওয়াটা
কোনো ব্যাপারই নয়। হরিশঙ্করের কথা শুনে অন্নপূর্ণা প্রায় অন্ধকার ঘরের এক কোণায় চলে গেলেন। একটু পরেই ঠুন ঠুন শব্দে বোঝা গেল কিছু চাবি নিলেন। আলমারিটা ঘরে ঢোকার দরজার ঠিক উল্টো দিকে। উঠোন থেকে আসা ম্লান আলোয় অস্পষ্ট দেখা যাচ্ছিল। অন্নপূর্ণা যখন আলমারিটা খুলতে শুরু করলেন, শিবনাথ যথাসাধ্য নিঃশব্দে প্যান্টের পকেট থেকে ফ্লিপ ড্যাগারটা বের করতে করতে তার পিছনে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই উঠোন থেকে আসা আলোটা ঝপ করে কমে গিয়ে সমস্ত ঘরটা অন্ধকার হয়ে গেল। তার পেছনে এসে কেউ দাঁড়িয়েছে কিনা সেটা দেখে নেবার জন্য ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকাতেই শিবনাথের বুকের রক্ত হিম হয়ে গেল। দেখা গেল কাজের মেয়ে কমলা কখন যেন নিঃশব্দে দরজায় এসে দাঁড়িয়েছে। আলোটা পিছনে থাকায় তার নাক মুখ কিছুই দেখা যাচ্ছে না, শুধু অন্ধকারে তার চোখ দুটো হিংস্র মাংসাশী শাবদের চোখের মতো একটা নীলাভ সবুজ তুতিতে জ্বলছে। সর্বনাশ, এখন কি কর্তব্য? সেটা ঠিক করে ওঠার আগেই অন্নপূর্ণা বললেন, আলমারিটা খুলে দিয়েছি শিবনাথ, বুদ্ধ মূর্তিটা দেখে নাও। চিন্তিত শিবনাথ চমকে মুখ ঘুরিয়ে বিস্ফারিত চোখে আলমারিটার দিকে তাকাতেই তার ভেতর থেকে একটা প্রচন্ড তীব্র আলো ক্ষিপ্ত একপাল নেকড়ের মতো তার উপরে যেন ঝাঁপিয়ে পড়ল। সেই আলোর অভিঘাতে শিবনাথ ছিটকে মেঝের ওপরে পড়ে ব্যথায় কাতরে উঠল। ও মাগো, ও জেঠিমা, এত আলো এলো কোথা থেকে? আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। যেখান থেকে আলোটা আসছে সেখানে তুমি যাবে শিবনাথ, গেলে বুঝতে পারবে। তার মানে কি? তার মানে কে কে তুমি? তার মানে বুঝতে পারলে না? ওই আলো যেখান থেকে আসছে সেখানে তুমি যাবে এখন। আর আমি আমার গলাটা ভুলে গেলে শিবনাথ, চিনতে পারলে না? আমি বিষ্ণু, তোমার প্রাণের বন্ধু বিষ্ণু শঙ্কর রায়বর্মন। তুমি বিষ্ণু? হতে পারে না, হতে পারে না, না না, আমি তাকে নিজের হাতে, বিষ্ণু মরে গেছে, মরে গেছে। তোমার তার ধারণা সেটা ঠিক নাও হতে পারে। তুমি যে লোহার স্প্যানার দিয়ে পেছন থেকে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়ে আমাকে খাদের জলে ফেলে দিয়েছিলে, কাজটা হয়তো পরিষ্কার হয়নি। আমি এসেছি ঠাকুরপো তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ওরে বাবা রে, যে বৌদির গলা। আমি কোথাও যাব না, কোথাও যাব না। আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও। আমিও তো তোমাকে বলেছিলাম আমাকে ছেড়ে দিতে। আমার সেই অনুরোধে কান দিয়েছিলে? তোমার ইচ্ছে মতো সব জঘন্য কাজ শেষ করে আমার গলা টিপে ধরেছিলে। তারপরে মরে গিয়েছি ভেবে বিষ্ণুর পেছনে ছুঁড়ে দিয়েছিলে। আমার ছেলেটাকে পর্যন্ত রেয়াত করনি, ওই খাদে ফেলে দিয়েছিলে।
আজ তোমার নাকি কান্নায় গলে গিয়ে তোমাকে ছেড়ে দেব? তার কোনো কারণ আছে কি ঠাকুরপো? ও মা গো, আমাকে ছেড়ে দাও। মা কালীর দিব্যি বলছি, আর কোনো দিন খারাপ কাজ করব না। মাইরি বলছি, কোন সালা মিথ্যে কথা বলে? আর আর ওই ওই আলোটা নিভিয়ে দাও না, আমার যে গা পুড়ে যাচ্ছে। এ আর কি দেখছো? তোমাকে যখন ওই আলোর একেবারে ভেতরে নিয়ে যাব, তখন দেখবে তোমার শরীরটা ভয়ঙ্কর উত্তাপে আস্তে আস্তে গলে ধোঁয়া হয়ে যাবে। শেষ পর্যন্ত তোমার মগজটা কিছুক্ষণ টিকে থাকবে, যাতে সেই অবর্ণনীয় যন্ত্রণার প্রতিটি মুহূর্ত তুমি অনুভব করতে পারো। না, সময় হয়েছে, চলো এবার। না না না, আমি কোথাও যাব না। তোমরা মানুষ হও, ভূত হও, প্রেত হও, যা খুশি হও, আমার গায়ে হাত দেবার চেষ্টা করবে না বলে দিলুম। যদি দিয়েছ তো আমি এমন চিৎকার করব যে পাড়া শুদ্ধ লোক দৌড়ে আসবে। বেশ তো, চিৎকার করতে চাও তো করো। এসো কমলা। পর মুহূর্তেই কেউ শিবনাথের মোটা সোটা শরীরটা শুন্ডে তুলে নিল আর অবলীলাক্রমে ছড়ে দিল আলমারির ভেতর। সেখানে একটা ভয়ঙ্কর বুক ফাটা আর্তনাদ যেন দূর থেকে আরো দূরে চলে গেল। এতদিনে একটা বিভীষিকা শেষ হলো, এবার আমরা যেতে পারি। আমি এখন কি করব দাদা মশাই? আমরা যতদিন আছি ততদিন থাকতে পারো, তারপরে যেখান থেকে এসেছো সেখানেই চলে যেও। অথবা তোমার দাদাবাবুর সঙ্গে কথা বলে নাও, তিনি তো তোমাকে এখানে এনেছেন, তিনি যা বলবেন তাই হবে। ব্রজকিশোরবাবু অপেক্ষা করতে করতে বিকেল গড়িয়ে রাত হয়ে গেল। বসাক বাড়ি থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, কেউ বেরোলোও না। রংচঙে জামা পরা লোকটা তাহলে কি রাতের খাওয়াটা সেরেই বেরোবে, বা রাত্রিটা হয়তো থেকেও যেতে পারে। তাহলে আর বসে থেকে লাভ কি? ব্রজকিশোরবাবু ইজি চেয়ার ছেড়ে উঠেই পড়লেন।